তো তাইলে তারা যে বাংলাদেশে অফিস করলো, তারা কি তাদের তাদের সেন্ট্রাল ডেটা সেন্টারের সাথে বাংলাদেশের অফিসের কোনো কানেক্টিভিটি দিবে না? অবশ্যই দিবে। তাহলে কিভাবে কানেক্টিভিটি দিবে? বাংলাদেশ থেকে তো আর আমেরিকা পর্যন্ত তারা তার টানতে পারে না, তাই না? সো কানেক্টিভিটি দেওয়ার জন্য তাদেরকে কি কি ইউজ করতে হবে? কোনো অবশ্যই থার্ড পার্টি কোনো সলিউশন। ওকে, এটা গেল ফার্স্ট কেস। সেকেন্ড কেস, ধরেন ডেটা সেন্টারের টপিক আমরা বাদ দিলাম। ধরেন ঢাকাতে একটা ব্রাঞ্চ আছে, রাজশাহীতে আর একটা ব্রাঞ্চ, যশোরে আর একটা ব্রাঞ্চ, চিটাগাঙে আর একটা ব্রাঞ্চ, পঞ্চগড়ে একটা ব্রাঞ্চ, তেতুলিয়াতে একটা ব্রাঞ্চ, ফেনীতে একটা ব্রাঞ্চ। তো বিভিন্ন জায়গায় ধরেন আপনার কোম্পানির ব্রাঞ্চ। ধরেন আপনি একটা ব্যাংক, বিভিন্ন জায়গায় আপনার ব্যাংকের ব্রাঞ্চ আছে। সো এতগুলা ব্রাঞ্চকে আপনি কিভাবে কানেক্টিভিটি এস্টাবলিশ করবেন? যেহেতু এটা এখন আইটি ইনফ্রাস্ট্রাকচার, আপনার তো প্রতিটা ব্যাংকের সাথে প্রতিটা ব্যাংকের কানেক্টিভিটি এস্টাবলিশ থাকতে হবে, রাইট? আদারওয়াইজ তো দে ক্যান নট কমিউনিকেট উইথ ইচ আদার। সো তারা যদি নিজেরা নিজেদের সাথে কমিউনিকেশন না করতে পারে, তাহলে তো প্রপারলি তাদের ব্যাংকিং ট্রানজাকশন ঠিক মতো হবে না। সো কিভাবে তাদের মধ্যে কানেক্টিভিটি এস্টাবলিশ করবে? আপনি কি পুরো বাংলাদেশে কেবল কানেক্টিভিটি এস্টাবলিশ করবেন? ইজ ইট পসিবল? অর স্যাটেলাইট কানেক্টিভিটি এস্টাবলিশ করবেন? ইজ ইট পসিবল? অর কি কি টাইপের কানেক্টিভিটি আপনি এস্টাবলিশ করবেন? সো দ্যাটস এ কোয়েশ্চেন। তো নিশ্চয়ই আপনাকে কোনো থার্ড পার্টি কানেক্টিভিটি এস্টাবলিশ করতে হবে। সো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাঞ্চ ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে আছে, তাদের মধ্যে আমাদের কানেক্টিভিটি এস্টাবলিশ করা লাগে। এবং এই কানেক্টিভিটিটা সব থেকে ইম্পর্টেন্ট, এস্টাবলিশ করলেই হবে না, এখানে আমার সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে হবে, সিকিউরিটি পলিসি ইমপ্লিমেন্ট করতে হবে। আদারওয়াইজ আমি যদি শুধু শুধু কানেক্টিভিটি এস্টাবলিশ করি, আমার আমার কানেক্টিভিটি যদি কম্প্রোমাইজ হয়ে যায়, ধরেন আপনি আপনার অনেক টাকা, আপনার কোম্পানির, আপনি ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত একটা তার টানছেন, তার টেনে কানেক্টিভিটি এস্টাবলিশ করছেন। এখন ধরেন আপনার কোম্পানির একটা শত্রু আছে, ওই শত্রু ঢাকা থেকে চিটাগাং যাওয়ার পথে ওই তারটাকে কাটছে, মাঝখানে কেটে ওর ওই ডিভাইসের সাথে ও কানেক্ট করছে। ধরেন ওর একটা হাব আছে, ধরেন একটা হাব আছে এমন, ওই হাবের সাথেও কানেক্ট করছে। তাহলে কি আপনি যে আপনার ব্রাঞ্চ থেকে আপনার ডেটা সেন্টারে যে ট্রাফিকটা পাঠাচ্ছেন, ও এখান থেকে বসে বসে সবকিছু দেখে ফেলতে পারবে? ইটস এ প্রবলেম। আবার এত বড় ইনফ্রাস্ট্রাকচার যখন আপনি ক্রিয়েট করবেন, ইনফ্রাস্ট্রাকচারে যদি কোনো ফেইলিওভার হয়, ইনফ্রাস্ট্রাকচার যদি কোনো কোনো প্রবলেম হয়, তাহলে তো এটা রিকভারি করতে সময় লাগবে, আইডেন্টিফাই করতে সময় লাগবে, তাই না? তো এত সময় কি আপনার এই দুইটা দুইটা জোনের নেটওয়ার্ক ডাউন থাকবে? ইজ ইট পসিবল? ইটস নট পসিবল, ইটস রিস্কি। তো সি, কতগুলা অপশনস আমরা দেখলাম। যে প্রথমে দেখলাম যে আমাদের ডেটা সেন্টার অপশন, বিভিন্ন কান্ট্রির সাথে কমিউনিকেশন, তারপর দেখলাম নিজের দেশের মধ্যেই আমার অর্গানাইজেশন যদি অনেক হয়, এতগুলো অর্গানাইজেশনের মধ্যে আমি ইন্টারনালি কিভাবে কমিউনিকেশন করব, প্রাইভেটলি, মোস্ট ইম্পর্টেন্ট যে কমিউনিকেশন করতে হবে প্রাইভেটলি এবং সিকিউরলি, নট পাবলিক কমিউনিকেশন। পাবলিক কমিউনিকেশন করতে পারলে তো আমরা গুগল ড্রাইভে ফাইল দিতাম আর ফাইল নিতাম, ফোনে বলে দিতাম যে ভাই গুগল ড্রাইভে আপলোড করে দিছি, আপনি নিয়ে নেন। বাট দ্যাটস নট দ্য ওয়ে, রাইট? ব্যাংক কোন একটা ফিনান্সিয়াল ট্রানজাকশন করতেছে, হ্যাঁ, এই ট্রানজাকশনটা তো আপনাকে সিকিউর কোনো ওয়েতে করতে হবে, রাইট? সো এই যে সিকিউরিটি, দেন রিমোট কানেকশন ডিফারেন্ট ব্রাঞ্চের মধ্যে, সো এই জিনিসগুলোকে ইজি করার জন্য, সলভ করার জন্য এসছে ভিপিএন অর ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের কনসেপ্ট হচ্ছে যে ইট উইল এস্টাবলিশ এ কানেকশন between two branches. It will establish a connection between two branches using a third party network, commonly internet. Clear? It will establish a connection. It will establish a connection between two branches. So আমরা একটু এর ডেফিনেশনটা লিখি। It will establish a connection between two or more branches using a third party network, commonly third party network.
definition of commonly. Very often. So, sorry, I was mute. So, commonly, ইন্টারনেট ওকে সো ভিপিএন কি করে সে একটা কানেকশন এস্টাবলিশ করে বিটুইন টু অর মোর ব্রাঞ্চেস দুইটা ব্রাঞ্চের মধ্যে সে একটা কানেক্টিভিটি এস্টাবলিশ করে or between two or more network okay using a third party network commonly internet মানে সে এই দুইটা নেটওয়ার্কের মধ্যে একটা কানেকশন এস্টাবলিশ করবে ইউজিং অ্যানাদার থার্ড পার্টি নেটওয়ার্ক লাইক দিস okay suppose this is my internet okay this is my internet router so এখানে কি হবে ধরেন branch 1 let me connect this suppose branch 1 এর কানেক্টিভিটি ইন্টারনেটের সাথে থাকবে ওকে এরও কানেক্টিভিটি ইন্টারনেটের সাথে থাকবে সো ইন্টারনেটটাকে আমরা একটা কমন ধরতেছি পয়েন্ট ধরতেছি ওকে ইটস নট লাইক দ্যাট যে বাংলাদেশ যে ইন্টারনেট আর আমেরিকার যে ইন্টারনেটটা সেটা ডিফারেন্ট নাকি এটা ডিফারেন্ট বাংলাদেশের ইন্টারনেট এবং আমেরিকার ইন্টারনেট কি ডিফারেন্ট না কানেক্টিভিটি প্রোভাইডার ডিফারেন্ট হতে পারে বাট ইন্টারনেট প্ল্যাটফর্মটা তো ডিফারেন্ট না ইটস এ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রাইট সবার সাথে যেখানে কানেক্টেড সো এই ব্রাঞ্চটাও ধরেন কোন একটা এবিসি আইএসপি দিয়ে ইন্টারনেটে কানেক্টেড আমেরিকাতে থাকা ডিসি ডাটা সেন্টারও ধরেন এক্সওয়াইজেড আইএসপি দিয়ে ইন্টারনেটে কানেক্টেড বাট তারা ইন্টারনেটে কানেক্টেড মেইন যে জিনিসটা ওকে সো ব্রাঞ্চ 1 এর ধরেন একটা নেটওয়ার্ক আছে branch 1 have his own network and data center has his own network so suppose this is my branch 1 network this is my data center network okay so ধরেন branch 1 এর network is 172.161.0/24 এবং ডেটা সেন্টারের নেটওয়ার্ক ধরেন 10.0.0.0/8 ওকে এবং ব্রাঞ্চ 1 ধরেন কানেক্টেড 153.56.210/30 এই নেটওয়ার্কে এবং এই ধরেন কানেক্টেড 182.53.69.0/30 এই নেটওয়ার্কে কানেক্টেড so this is the network topology now এই ব্রাঞ্চ 1 কিভাবে এই ডেটা সেন্টারের সাথে কমিউনিকেশন করবে ওভার এ ভিপিএন so VPN basically কি করে let me select this topology তো এখানে ধরেন ভিপিএন বেসিক্যালি কি করবে ভিপিএন এই ব্রাঞ্চ 1 এবং এই ডিসির মধ্যে it will establish a tunnel it is a tunnel সে একটা টানেল এস্টাবলিশ করবে ভিপিএন মেইনলি এই টানেল এস্টাবলিশ করে টানেল মানে কি সুড়ঙ্গ আগেকার যুগের রাজারা যখন যুদ্ধে হেরে যেত তখন তারা সুড়ঙ্গ পথ দিয়ে পালায়ে যেত তো ধরেন সুড়ঙ্গ পথটা সম্পর্কে কেউ জানতো না যারা যুদ্ধ করতে আসতো তারা কেউ জানতো না সো এই রাজারা যারা যুদ্ধে হেরে যেত তারা খুবই মানে সেফলি এই সুড়ঙ্গর মধ্যে দিয়ে পালায়ে অন্য জায়গায় চলে যেত সেফ কোন স্থানে সো ভিপিএন সেম কাজটা করে সো এই যে ইন্টারনেট ইজ এ প্ল্যাটফর্ম ধরেন
এটুকু হইতেছে ইন্টারনেটের জমি, এটা হচ্ছে ইন্টারনেটের ফিল্ড। ইন্টারনেট এই ফিল্ডের উপরে আছে। তো ব্রাঞ্চ ওয়ান এবং ডিসি কিন্তু ইন্টারনেটের থ্রুতে কমিউনিকেশন করতে পারতো ইউজিং দিস চ্যানেল তারা কিন্তু কমিউনিকেশন করতে পারতো। বাট এই কমিউনিকেশনের চ্যানেলটাতে প্রবলেম কি, অ্যাজ ইন্টারনেট ইজ নট এ প্রাইভেট, সো ইন্টারনেট দিয়ে যদি তারা কমিউনিকেশন করতো তারা কোনো সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে পারতো না, যেহেতু ইন্টারনেটে তাদের কোনো অ্যাক্সেস নেই। ইন্টারনেট ইজ এ পাবলিক প্ল্যাটফর্ম, এখানে আপনার বা আমার কোনো অ্যাক্সেস নেই। এখানে সবকিছু গ্লোবালি ডিফাইন করা, আমি চাইলেই এখানে কোনো সিকিউরিটি পলিসি ইমপ্লিমেন্ট করতে পারবো না, আমি চাইলেই এখানকার কোনো প্রোটোকল চেঞ্জ করতে পারবো না, রাইট? সো আমি যদি ধরেন আমি ব্যাংক, এটা ধরেন একটা ব্যাংকের একটা ব্রাঞ্চ, এটা ধরেন ব্যাংকের আর একটা ব্রাঞ্চ। সো এখান থেকে ধরেন একটা মানুষ 10 টাকা পাঠাইলো, এই ব্রাঞ্চে সেই 10 টাকাটা রিসিভ হইতে হবে। তো আমি যদি এটা ইন্টারনেট দিয়ে পাঠাই তাহলে এই 10 টাকা সবার চোখের সামনে দিয়ে যাবে। সো অনেক খারাপ মানুষ থাকতে পারে, ওরাই 10 টাকা নিয়ে নিতে পারে, রাইট? 10 টাকা ছিঁড়ে ফেলতে পারে, পুরায় ফেলতে পারে। সো তার মানে কি বোঝা গেল যে কোনো পাবলিক প্ল্যাটফর্ম দিয়ে কোনো সিকিউর ডেটা পাঠানো ইট ইজ নট পসিবল। সো এই জন্য কি করে, সিকিউরলি ডেটা ট্রান্সফারের জন্য দে এস্টাবলিশড এ টানেল, এ ভিপিএন টানেল, একটা সুড়ঙ্গ পথ বানায় বিটুইন টু ব্রাঞ্চেস, টু অর মোর ব্রাঞ্চেস, একটা সুড়ঙ্গ পথ বানায়। এই সুড়ঙ্গ পথের মধ্যে দিয়ে ডেটাগুলোকে পাস করানো হয়, এই সুড়ঙ্গ পথের মধ্যে দিয়ে ডেটাগুলোকে পাস করানো হয়। তো এই ইন্টারনেটের থাকা বা মাটির উপরে থাকা, ভূপৃষ্ঠে থাকা যেসব সৈন্যরা লড়াই করতে এসছে তারা আসলে জানে না যে কেউ আছে কিনা, তারা তো দেখতেছে যে কেউ নাই, সবকিছু ফাঁকা, কেউ আসতেছে না, কেউ যাচ্ছে না। তো তারা তাদের মতো কাজ করতেছে। বাট যারা হেরে গেছে তারা কি করছে, এই সুড়ঙ্গ পথ দিয়ে পালায়ে চলে সেফ স্থানে চলে গেছে। তো সেম কাজটা এই ভিপিএন এ করা হয়। ফার্স্টে একটা টানেল ক্রিয়েট করানো হয় এবং এই টানেলের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। মোর ওভার এই টানেলের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, মানে টানেলটা এমন না যে আমি কেবল দিয়ে কোনো টানেল ক্রিয়েট করছি, ইটস এ ভার্চুয়াল টানেল যার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। অনেকটা ইন্টারনেটের ঘাড়ে বন্দুক রেখে গুলি চালানোর মতো, ইন্টারনেট টের পাবে না, কিন্তু ইন্টারনেটের নিচ দিয়ে একটা টানেল আমি ক্রিয়েট করে রাখছি বিটুইন মাই টু ব্রাঞ্চেস। ইন্টারনেটের নিচ দিয়ে আমি একটা টানেল ক্রিয়েট করে রাখছি বিটুইন মাই টু ব্রাঞ্চেস, ইন্টারনেট এটা টের পাচ্ছে না। সো দ্যাটস হাউ অ্যাকচুয়ালি দ্য ভিপিএন ওয়ার্কস, ইউজিং এ টানেল মেকানিজম। এখন এই টানেলের মধ্যে দিয়ে আমি যে ডেটাটা পাঠাবো সেই ডেটাটা ইজিলি ব্রাঞ্চ ওয়ান থেকে ডিসি তে পৌঁছায় যাবে, আবার ডিসি থেকে ব্রাঞ্চ ওয়ানে চলে আসবে উইথ ইউজিং হেল্প অফ দিস ইন্টারনেট। এই ইন্টারনেটের হেল্প নিয়ে, কিন্তু একটা সুড়ঙ্গ বানায়, ইন্টারনেটের উপর দিয়ে না, ইন্টারনেটের মাটির নিচ দিয়ে। যে ধরেন আপনি একটা জায়গা থেকে এই জায়গাতে যাইতেছেন, সো দিস ইজ দ্য সারফেস, দিস ইজ দ্য রোড যাওয়ার জন্য। সো এটা হইতেছে মানে মাটির উপরের সারফেস। এখানে আপনার অনেক শত্রু দাঁড়ায় আছে, এখানে শত্রু, এখানে শত্রু, এখানে শত্রু, এখানে শত্রু, এখানে শত্রু, এরা দাঁড়ায় আছে। আপনি এদিক দিয়ে যাইতে লাগলে এরা আপনাকে মাইরে ফেলাবে বা আপনার সাথে খারাপ কিছু করবে। তা আপনি কি করলেন, আপনার যে সোর্স, এই সোর্সের এই মাটির উপর দিয়ে না গিয়ে আপনি একটা টানেল ক্রিয়েট করলেন এই ভিতর দিয়ে, মাটির অনেক নিচ দিয়ে। এই টানেল সম্পর্কে শুধু আপনিই জানেন, আর কেউ জানে না। এই টানেল ক্রিয়েট করলেন, এরপরে যখন আপনি ডেস্টিনেশনে যেতে চাইলেন আপনি কি করলেন, আপনি টানেলের মধ্যে দিয়ে ঢুকে এই ডেস্টিনেশনে চলে আসলেন। সো মাটির উপরে যে মানুষগুলো আপনার জন্য অপেক্ষা করতেছিল ওরা টেরও পাবে না যে আপনি কখন আপনার ডেস্টিনেশনে পৌঁছায় গেছেন। এবং এই টানেলটা সিকিউর, এই টানেল আপনি ছাড়া আর কেউ জানে না। আপনি যখন এই টানেলের মধ্যে যাবেন আপনি সবকিছু সেফটি অলরেডি নিয়ে রাখবেন, যে আপনি টানেলের মধ্যে যে যাবেন আপনার অক্সিজেন লাগবে আপনি নিয়ে রাখবেন, আপনার খাবার লাগবে আপনি নিয়ে রাখবেন, আপনার পানি লাগবে আপনি নিয়ে রাখবেন, সবকিছু নিয়ে আপনি টানেলের মধ্যে দিয়ে যাবেন, আপনার ডেস্টিনেশনে আপনি পৌঁছায় যাবেন। সো আপনি কিন্তু যাচ্ছেন আসলে এই এলাকার উপর দিয়েই, এই এলাকা দিয়েই যাচ্ছেন, কিন্তু এই এলাকার অনেক নিচ দিয়ে একটা টানেল ক্রিয়েট করে যাচ্ছেন। সো ভিপিএন ও সেম এই ইন্টারনেটের কাছ দিয়েই যায়, ইন্টারনেটের থ্রুতেই যায়।
এই ইন্টারনেটের যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, সেই ইন্টারনেটের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটা ইউজ করেই ভিপিএন কাজ করে। বাট ওই ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের নিচে সে একটা টানেল ক্রিয়েট করে, একটা সুড়ঙ্গ ক্রিয়েট করে নিজে থেকেই। সে পরে ওই সুড়ঙ্গর মধ্যে দিয়ে তার ডেস্টিনেশনে পৌঁছায়, যেখানে আসলে তাহলে ইন্টারনেট কোনো কিছু টের পায় না। ওকে, that's how the VPN technology actually works. So there are two types of VPN. Okay, two types of VPN. Two types of VPN. One is called remote VPN. Remote VPN. Another one is called site-to-site VPN. Site-to-site VPN. So what is remote VPN and what is site-to-site VPN? Remote VPN is that suppose this is your office, okay? এটা হইতেছে অফিসের রাউটার। সো এখানে আপনি একটা ভিপিএন কানেক্ট করছেন, ওকে? এবং এটা ধরেন আপনার একটা অফিস, এটা হইতেছে আপনার আরেকটা অফিসের রাউটার, আরেকটা ব্রাঞ্চ। এখানে আপনার একটা ভিপিএন কানেক্ট করা। যখন দুইটা ভিপিএন গেটওয়ে ডিভাইস একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করবে ইউজিং এ সিকিউর টানেল, যখন দুইটা ভিপিএন ডিভাইস একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করবে ইউজিং এ সিকিউর টানেল, তখন এই কমিউনিকেশনটাকে বলা হয় সাইট টু সাইট ভিপিএন। এই কমিউনিকেশনটাকে বলা হয় সাইট টু সাইট ভিপিএন। যখন দুইটা ভিপিএন গেটওয়ে একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করবে ইউজিং এ ভিপিএন টানেল উইথ অল সিকিউরিটি প্রোটোকলস, তখন এই টেকনোলজিটাকে বলা হয় সাইট টু সাইট ভিপিএন। ক্লিয়ার? আর যখন একটা রিমোট ক্লায়েন্ট, ধরেন আপনার পিসি, রিমোট ক্লায়েন্ট কোন একটা ভিপিএন গেটওয়ের সাথে সিকিউর কমিউনিকেশন করবে, যখন একটা রিমোট ক্লায়েন্ট কোন একটা ভিপিএন গেটওয়ের সাথে সিকিউর কমিউনিকেশন করবে, তখন এই কমিউনিকেশনটাকে বলা হয় রিমোট ভিপিএন। এই কমিউনিকেশনটাকে বলা হয় রিমোট ভিপিএন। তো সাইট টু সাইট ভিপিএন এ এই গেটওয়ে এবং এই গেটওয়ের কানেকশনটা অলওয়েজ এস্টাবলিশড। এই গেটওয়ে এবং এই গেটওয়ের কানেকশনটা অলওয়েজ এস্টাবলিশড, মানে সেম টানেল দিয়ে তারা কমিউনিকেশন করবে, সেম টানেল দিয়ে। রিমোট ভিপিএন এ এই কানেকশনটা এস্টাবলিশ তখন হবে যখন ক্লায়েন্ট রিকোয়েস্ট করবে। ক্লিয়ার? রিমোট ভিপিএন এ এই কমিউনিকেশনটা তখনই হবে যখন ক্লায়েন্ট রিকোয়েস্ট করবে ভিপিএন গেটওয়ের কাছে যে এই আমি তোমার কানেকশন এস্টাবলিশড হইতে চাই। তখন ধরেন যেটা ভিপিএন গেটওয়ে তখন বলবে যে ওকে তুমি এস্টাবলিশ হইতে চাও, তোমার অথেন্টিকেশন দাও। তখন ইউজার আইডি পাসওয়ার্ড বা যে অথেন্টিকেশন মেকানিজম আছে ওই মেকানিজম দিয়ে অথেন্টিকেশন করে সে একটা সিকিউর কমিউনিকেশন এস্টাবলিশ করবে। লাইক আমরা যেটা ম্যাক্সিমাম সময় করে থাকি, রাইট? রিমোট অ্যাক্সেস এর মাধ্যমে, রাইট? টিম ভিউয়ার, দ্যার ইজ অ্যানিডেক্স, ওকে? এগুলাকে কি বলা হয়? রিমোট ভিপিএন কানেক্টিভিটি। তারপরে এই যে আমরা ব্যাংকিং ট্রানজাকশন করি, ইন্টারনেট ব্যাংকিং যেটাকে আমরা বলি, রাইট? সেখানে কি আমরা আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করি ইন্টারনেট গেটওয়ে এর মাধ্যমে, সো ইটস অলসো এ রিমোট ভিপিএন। ওই ব্যাংক তাদের ভিপিএন গেটওয়ে সার্ভারে ওপেন প্ল্যাটফর্ম করে রাখে, সো আমরা আমাদের যে কোনো ডিভাইস থেকে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারি। সো এই কানেকশনটা ইটস এ রিমোট ভিপিএন কানেকশন। দেন তারপরে এই যে আমরা বিভিন্ন ই কমার্সে পেমেন্ট করি আমাদের বিকাশ দিয়ে, বিভিন্ন ধরনের ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে। তো এই যে পেমেন্ট করার সময় এটাকে আমরা কি বলি? এসএসএল গেটওয়ে। রিমেম্বার, এটাকে আমরা কি বলি? এসএসএল গেটওয়ে, সিকিউর সকেট লেয়ার। এসএসএল এর ফুল ফর্ম কি? সিকিউর সকেট লেয়ার। সো এই প্রোটোকলটা ইউজ করা হয় রিমোট ভিপিএন এ। দ্য SSL or secure socket layer, এই প্রোটোকলটা ইউজ করা হয় SSL গেটওয়েতে। দেন তারপরে যে HTTPS যে প্রোটোকলটা, HTTPS প্রোটোকলটা বেস করা কিসের উপরে?
SSL প্রোটোকলের উপরে। সো HTTP কমিউনিকেশন হয় HTTP তে, বাট এই যে সিকিউরিটি যে মেনটেনটা করে, সিকিউরিটি এই কাজটা কে করে? SSL। সো এই যে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট লাইক বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম গুলাতে ঢুকি আমাদের ক্রেডেনশিয়াল দিয়ে। সো এই যে সিকিউর কমিউনিকেশন, আমাদের ক্রেডেনশিয়াল গুলো যে কম্প্রোমাইজ হয় না, রাইট? আমরা এই জন্য কি দেখি, আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিলাম, ইন্টারনেট দিয়ে যদি ইউজার আইডি পাসওয়ার্ড ট্রাভেল করতো তাহলে তো হ্যাকার আরামসে আমার এই ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে নিতে পারতো, তাই না? তো এটা কেন সহজে কেউ পায় না, কেন এটা কম্প্রোমাইজ বেশি হয় না? খুবই রেয়ার কেসে কম্প্রোমাইজ হয়, বিকজ ফর দ্য ভিপিএন, বিকজ ফর দ্য রিমোট ভিপিএন, বিকজ আমার এই ইউজার আইডি পাসওয়ার্ড আসলে যে কোন টানেল দিয়ে যাচ্ছে এটা আসলে কেউ জানে না। নো ওয়ান নোজ, অনলি ইউ অ্যান্ড দ্য রিকোয়েস্টেড সার্ভার ইজ নো, যে কোন টানেল দিয়ে কমিউনিকেশনটা হচ্ছে, এ বাদে আর পৃথিবীর কেউ জানে না। সো ওর মধ্যে দিয়ে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড চলে যায়, আপনার অথেন্টিকেশন হয়, আপনি পেজ অ্যাক্সেস পেয়ে যান। ওকে, সো দ্যাট ইজ রিমোট ভিপিএন। আর সাইড টু সাইড ভিপিএন কোনটা? যেখানে টোটাল নেটওয়ার্ক আর একটা রিমোট গেটওয়ের সাথে অলরেডি কানেকশন এস্টাবলিশ করে থাকবে। যেমন ফর আওয়ার এক্সাম্পল লাইক দিস, সো উই হ্যাভ এ নেটওয়ার্ক হেয়ার, উই হ্যাভ এ নেটওয়ার্ক হেয়ার। সো আমরা এই দুইটা নেটওয়ার্কের মধ্যে আমাদের এখানে এটা ভিপিএন গেটওয়ে থাকবে, এটা ভিপিএন গেটওয়ে থাকবে। আমরা এই দুইটা নেটওয়ার্কের মধ্যে কানেক্টিভিটি স্টাবলিশ করব। We will establish a connectivity between these two network. So that will behave like a side-to-side VPN. So side-to-side VPN এর জন্য বিভিন্ন ধরনের protocols use করা হয়। We use the IPsec protocol basically. Security করার জন্য we use the IPsec, Internet Protocol Security Protocol. Internet Protocol Security. We use the IPsec technology. It stands for Internet Protocol Security. We use the Internet Protocol Security. So এই টানেলটা বেসিক্যালি, যে টানেলটা দেখাইলাম, কই গেল টানেল, যে টানেলটা দেখাইলাম, এই যে টানেলটা, এই টানেলটাকে আমরা বলে থাকি হইতেছে GRE টানেল। We called it GRE tunnel. GRE tunnel. GRE stands for generic routing encapsulation. Generic routing encapsulation tunnel. Okay, generic routing encapsulation tunnel. So এই যে টানেলটা এস্টাবলিশ করি, এটা হচ্ছে জেনারিক রাউটিং এনক্যাপসুলেশন টানেল। দেন এই টানেলের উপরে আমরা সিকিউরিটি লেয়ার বসাই, এই টানেলের উপরে আমরা সিকিউরিটি লেয়ার বসাই। যে সিকিউরিটি লেয়ারটা বসাই, এই সিকিউরিটি লেয়ারটাকে বলা হয় হচ্ছে আইপিসেক। এই সিকিউরিটি লেয়ারটাকে বলা হচ্ছে আইপিসেক। সো বেসিক্যালি দেখতে গেলে জিনিসটা কি হয়, সো আমরা এখানে একটা টানেল বসাইছি। সো দেন এই টানেলের উপরে আমরা আরেকটা সিকিউরিটি ফ্রেম বসাই। তো আরেকটা আমরা এখানে সিকিউরিটি ফ্রেম বসাবো। সো এই যে এখানে আমরা একটা সিকিউরিটি ফ্রেম বসাবো এই জিআরই টানেলটাকে প্রোটেক্ট করার জন্য। সো এই সিকিউরিটি ফ্রেমটা কিসের হবে? এই আইপিসেক টেকনোলজির। সিকিউরিটি ফ্রেমটা কিসের হবে? এই আইপিসেক টেকনোলজির। নাও এই সিকিউরিটি ফ্রেমটা আসলে কি কি জিনিস ডিফাইন করে? সো এই সিকিউরিটি ফ্রেমটা ডিফাইন করে আপনার কনফিডেন্সিয়ালিটি সিকিউরিটি। সো কনফিডেন্সিয়ালিটি, দেন এটা ডিফাইন করে ইন্টিগ্রিটি, দেন এটা ডিফাইন করে ইন্টিগ্রিটি, দেন এটা ডিফাইন করে অথেন্টিকেশন, ওকে, দেন এটা ডিফাইন করে কি শেয়ারিং। এই তিনটা জিনিসই মেইনলি ডিফাইন করে, ওকে, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এন্ড অথেন্টিকেশন। সো হোয়াট ইজ কনফিডেন্সিয়ালিটি? যে আপনার যে ডেটাটা এই টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে এটা যাতে ইনক্রিপ্টেড থাকে। আপনার যে ডেটাটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে এটা যাতে ইনক্রিপ্টেড থাকে। ধরেন আপনি এই ব্রাঞ্চ থেকে এই ডিসিতে 10 টাকা পাঠাবেন, সো আপনার প্যাকেটটা 10 টাকা হবে, রাইট? সো আপনার প্যাকেটটা 10 টাকা পাঠাবেন, সো ইউজার 10 টাকা পাঠাবে। সো এই ব্রাঞ্চ এই 10 টাকার কি করবে? বাইনারি ডিজিটে কনভার্ট করবে। সো বাইনারি ডিজিট কি? 11।
সো নর্মালি যদি এই টানেল দিয়ে যায় তাহলে এই 1-1টাই ট্রাভেল করবে, এখান দিয়ে ট্রাভেল করে এর কাছে আসবে 1-1, দেন এই ইনক্রিপ্ট করে কি পাবে 10 টাকা 10 টাকা, রাইট 10 টাকা। সো পিসি পাঠাইলো 10 টাকা, 10 টাকা যদি কনফিডেন্সিয়ালিটি না থাকে, কনফিডেন্সিয়ালিটি যদি না থাকে তাহলে 10 টাকার বাইনারি হইলে ধরেন 1-1। সো এই ব্রাঞ্চ এই ডিসির কাছে এই 1-1টাই পাঠিয়ে দিবে। সো 1-1টা এস সেম অ্যাজ প্লেন টেক্সটে যাবে, সো কোনো কনফিডেন্সিয়ালিটি থাকে না। বাট যখন কনফিডেন্সিয়ালিটি থাকে তখন এই বাইনারিটা অনেকটা এমন হিব্রু ভাষাতে কনভার্ট হয়ে যায়। সো এই হিব্রু ভাষাটা এখানে এখানে ট্রান্সফার হয়, ওকে, এই হিব্রু ভাষাটা এখানে ট্রান্সফার হয়, দেন এটাকে ডিক্রিপ্ট করে এখানে 10 টাকা পায়। সো সি ইটস এ কনফিডেন্সিয়ালিটি। তো এটাকে বলা হয় হচ্ছে কনফিডেন্ট মানে ইনক্রিপশন, ইটস কল ইনক্রিপশন, ওকে। তো যেখানে আসলে আপনার মেসেজটা সহজে বোঝা যাবে না। তো বিভিন্ন প্রোটোকল দিয়ে ইনক্রিপশন করা হয়, দেয়ার আর মেনি প্রোটোকলস, ওকে, দেয়ার ইজ MD5, দেয়ার ইজ SHA, many other protocols যেটা ইনক্রিপশন করে থাকে, ওকে। সো that we call the confidentiality. Then the thing is that integrity কি, যে আপনি যে ভ্যালুটা পাঠাচ্ছেন সেই ভ্যালুটা যাতে SMS থাকে। যেমন ধরেন আপনি 10 টাকা পাঠাচ্ছেন, ধরেন আপনি পাঠালেন হ্যালো মেসেজ, ওকে। সো এই হ্যালো মেসেজটা ধরেন ট্রাভেল করে এখানে এসে পৌঁছাইলো হেল। সো আপনি বললেন হ্যালো, বাট এখানে এসে পৌঁছালো হেল, তাহলে ওটা হারায় গেল ভিতর থেকে। সো আপনার একটা প্যাকেট লস হয়ে গেল। সো এটাকে বলা হয় হচ্ছে ইন্টিগ্রিটি লস, যে আপনি যে মেসেজটা পাঠাইছেন সেই মেসেজটা সেম অ্যাজ ইট ইজ আসি নাই, ওকে। সো ইন্টিগ্রিটি কি ডিফাইন করে, যে আপনি যে মেসেজটা টানেল দিয়ে পাঠাচ্ছেন এই মেসেজটা সেম যেমন পাঠাইছেন ঠিক সেভাবেই ডেস্টিনেশনে পৌঁছাবে। সো আপনি হ্যালো পাঠাইছেন, ডেস্টিনেশনেও সেম এই হ্যালোটাই ট্রাভেল করবে। সো এটাকে বলা হয় হইতেছে ইন্টিগ্রিটি, যে আপনি যেটা পাঠাচ্ছেন সেম যাতে সেই মেসেজটা যায়। এন্ড দেন অথেন্টিকেশন কি, যে আপনি ওই পার্সনটা কিনা যে আসলে এই মেসেজটা পাঠাইছেন, যার আসলে এই মেসেজটা পাঠানো উচিত, বা আপনি ওই পার্সনটা কিনা যার কাছে এই মেসেজটা যাওয়া উচিত বা যে মেসেজটা রিসিভ করা উচিত, এটাকে বলা হয় হইতেছে অথেন্টিকেশন। ধরেন আপনার একটা ক্রেডিট কার্ড আছে, ওকে। সো এই ক্রেডিট কার্ড দিয়ে আপনি যে ট্রানজাকশনটা করবেন এই ট্রানজাকশনটা ইনক্রিপ্টেড ট্রানজাকশন হবে। সো ইট ইজ কনফিডেন্সিয়াল। দেন এই ট্রানজাকশনটা যদি আপনি 10 টাকার ট্রানজাকশন করেন তাহলে ইউজার যেন 10 টাকাই পায়, এটাকে বলা হয় ইন্টিগ্রিটি। আর অথেন্টিকেশন কি, ক্রেডিট কার্ড দিয়ে ট্রানজাকশন করতেছেন, এই আপনার ক্রেডিট কার্ড দিয়ে তো আমিও ট্রানজাকশন করতে পারি, তো ওখানেও তো কনফিডেন্সিয়াল ইন্টিগ্রিটি থাকবে। বাট ক্রেডিট কার্ডটার যে মালিক, অরিজিনাল যে মালিক, সেই ট্রানজাকশন করতেছে কিনা এটা চেক করা হইতেছে অথেন্টিকেশন, ওকে। যে অরিজিনাল মালিক সেই আসলে ট্রানজাকশন করতেছে কিনা এটাকে বলা হয় হইতেছে অথেন্টিকেশন। সো সাইড টু সাইড ভিপিএন যখন আপনি আইপিসেক প্রোটোকলটা ইউজ করবেন, তখন এই আইপিসেক প্রোটোকল এই তিনটা জিনিসকে খুবই স্ট্রংলি মনিটর করে। আদারওয়াইজ নর্মাল জিআরই যেটা, সেটা এই সিকিউরিটি প্রোটোকল গুলোকে মেনটেন করে না। ইজ দিস ক্লিয়ার? দ্য রিমোট ভিপিএন এন্ড দ্য সাইড টু সাইড ভিপিএন। একটা কোশ্চেন ছিল। অবশ্যই। তাহলে কি তার জিআরই টানেলের মধ্যে দিয়ে যে প্যাকেটগুলো বা ডেটাগুলো যায়, এটা কি আনএনক্রিপ্টেড অবস্থা বা প্লেন টেক্সটে যায়? আনএনক্রিপ্টেড প্লেন টেক্সটে যায়, ওকে। বাট আনফরচুনেটলি আমরা জিআরই টানেলটাই আজকে দেখব, নট দ্য আইপিসেক 1। আইপিসেক জিআরই টানেলও আসলে সিমুলেশন নাই সিসিএন তে, বাট সিমুলেশন ভিপিএন এর জিআরই টানেল সিমুলেশনটা দেখাটা আসলে একটু জরুরি, কারণ আপনারা যখন কর্পোরেটে যাবেন অ্যাটলিস্ট ভিপিএন এর জিআরই টানেলের ইনফরমেশনটা আপনাদের জানাটা উচিত। আইপিসেক এর আসলে প্রোটোকল বিভিন্ন ধরনের আছে, তো সো ফিক্সড না যে আপনি কোন প্রোটোকল ইউজ করবেন, আসলে ওই প্রোটোকলটা ডিফাইন করে কাজ করতে হয়। সো এই প্রোটোকল গুলো নিয়ে আবার শিখতে গেলে ইটস এ ডিটেইলস লেকচার, সেটাতে 2-3 ক্লাস চলে যায়। সো এই জন্য আইপিসেক ভিপিএন এর কনফিগারেশনটা দেখানো হয় না। এটা সিসিএন এর সিকিউরিটিতে যদি আপনারা কখনো করেন, ইউ ক্যান সি দ্যাট দ্য আইপিসেক ভিপিএন। আর কোনো কোশ্চেন? দ্য রিমোট ভিপিএন অন দ্য সাইড টু সাইড ভিপিএন। আমরা যে
ফোনে যে ভিপিএন অ্যাপস গুলো ইউজ করি, দোজ অল আর রিমোট ভিপিএন এন্ড ওপেন অ্যাক্সেস। তো বুঝলেন তো ভিপিএন টেকনোলজি কিভাবে কাজ করে টানেলের দিয়ে। সো যেই ফ্রি অ্যাপস গুলো ইউজ করি আমরা ভিপিএন এর, ওই টানেলের যে মালিক, ও এই জায়গায় বসে থাকা ও দেখে আপনি কি কি কাজ করতেছেন। ওকে, সো ভাইবেন না যে যে ফ্রি ভিপিএন গুলো ইউজ করতেছে এগুলো খুব প্রোটেক্টেড। নো, ইটস রং। দ্যার ইজ নাথিং কল ফ্রি লাঞ্চ। ওকে, সো যে ফ্রি ভিপিএন গুলো আমরা ইউজ করি এগুলো আসলে সব কম্প্রোমাইজ হয় ডাটা। আমাদের সবার ডেটা, যে ভিপিএন আমরা ইউজ করি না কেন, আমাদের সবার ডেটা কম্প্রোমাইজ হয়। যে ভিপিএন এর আসলে ওনার, সে এখানে বসে থাকে, ও টানেলটা দেখে। বিকজ সে যদি জানে টানেলের ইনফরমেশন কি, সে ডেফিনেটলি টানেলটা দেখবে। সে ক্যান আপনার জন্য একটা টানেল ফ্রি ক্রিয়েট করে দিবে, তার কি আর কোনো কাজ নাই? ওকে, সো দোজ আর নট সেফ। সো ডোন্ট ইউজ এনি ফ্রি ভিপিএন for your personal information. Never use any free VPN. Okay, তারপরে যে বিভিন্ন এটিএম বুথ বিভিন্ন জায়গায় জায়গায় আছে, এটা কি ব্যাংকের যে মেইন ডেটা সেন্টার, এগুলো কি সব এটিএম বুথে যোগ করা থাকে? নো, প্রতিটা এটিএম বুথের নেটওয়ার্ক ভিপিএন দিয়ে ব্যাংকের যে হেড মানে মেইন ডেটা সেন্টার হেডকোয়ার্টার তার সাথে কানেক্টেড থাকে। তো এটাকে আমরা বলি ডিএম ভিপিএন। ওকে, ডিএম ভিপিএন, we called it dynamic multi-point VPN. ওকে, এটা বেশিরভাগ সময় ব্যাংকে ইউজ করা হয়, সব এটিএম বুথের মধ্যে কানেক্টিভিটির জন্য, বা অনেকগুলা ব্রাঞ্চ থাকলে সবার সাথে কানেক্টিভিটির জন্য। এখানে তো 2টা ব্রাঞ্চ দেখতেছি আমরা। সো ডিএম ভিপিএন ও সাইট টু সাইট ভিপিএন টেকনোলজি ইউজ করে, বাট মাল্টিপল জায়গায় রাউট করায়। ওকে, সো কোনো কোশ্চেন না থাকলে উই উইল গো ফর দ্য সিমুলেশন। ওকে, লেটস গো ফর দ্য সিমুলেশন দেন। স্যার একটা বিষয়, সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে ওই যে আমরা যে ফ্রি ভিপিএন গুলো ইউজ করি সেখানে তো ওরা দেখতে পাচ্ছে, কিন্তু আমরা যদি পেইড করি সেটাতেও তো তাদের ওই দেখার পসিবিলিটিটা আছে, তাই না? হ্যাঁ, দেখা যাবে, বাট ব্যাপারটা হচ্ছে যে নিজস্ব ভিপিএন সিস্টেম না থাকলে তো, নিজস্ব ভিপিএন সিস্টেম না থাকলে কোনো কনফিডেন্সিয়াল ডাটা পাস করা উচিত না। বাট যেটা আসলে দেখা যায় যে যেগুলো পেইড তারা আসলে অথেন্টিক হয়। যেমন ধরেন আপনি গুগলের কাছে তো আপনার ব্যাংকের ক্রেডেনশিয়াল আছে, গুগল চাইলেই তো এটা দেখতে পারে, তাই না? সো গুগলকে এটা দেখা আপনার টাকা পয়সা সব নিয়ে নাই তো না। ওয়াই? বিকজ দে হ্যাভ সাম স্ট্রং পলিসি। সো যেগুলো পেইড তাদের কিছুটা স্ট্রং পলিসি থাকে, ব্যাপারটা অনেকটা এমন। বাট যেগুলো ফ্রি এগুলার কিচ্ছু নেই, এগুলো আসলে পুরো ডেটা কম্প্রোমাইজ করে দেয় আপনার, এবং আপনার ডেটা ওরা সেল করে। সত্য কথা হচ্ছে যেটা ডার্ক ওয়েবে সেল করে দেয় আপনি কি কি করতেছেন। এই যে কিছুদিন আগে একটা ট্রেন্ড ছিল না, যে আমরা মোবাইলে একটা অ্যাপস ইউজ করতাম যেটা আমাদের ছোট মানুষ বানায় দিত, আবার বুড়া মানুষ বানায় দিত, আবার জেন্ডার চেঞ্জ করে দিত, বিভিন্ন ধরনের কাজ করতো আমাদের ফেসিয়াল ডেটা নিয়ে। তো অ্যাপস আসলে রাশিয়ান একটা অ্যাপস ছিল, কি জানি অ্যাপসটার নাম, ফেস অ্যাপ না কি জানি একটা অ্যাপ। তো এই অ্যাপটার যেটা মেইন পারপাস ছিল, আমরা কি জানি আমাদের এখন যে গুলো আসতেছে এগুলো কি সব ফেসিয়াল রিকগনিশন টেকনোলজি ইউজ করে, সব ম্যাক্সিমাম ডিভাইস। আপনি যদি দেখেন লেটেস্ট যেই ফোন, লেটেস্ট যেই প্যাড, লেটেস্ট যেই কম্পিউটার্স গুলো আসতেছে, বা লেটেস্ট যে অথেন্টিকেশন, আপনি অফিসে ঢুকতে চাইবেন আপনার ফেসিয়াল ডাটা নিয়ে অথেন্টিকেশন করে আপনাকে ঢুকতে দিবে। হ্যাঁ, ইনফ্যাক্ট বাংলাদেশ এয়ারপোর্টেও এখন ফেসিয়াল রিকগনিশন হইতেছে। সো ফেসিয়াল রিকগনিশন সিস্টেমটা এস্টাবলিশ করার জন্য প্রচুর পরিমাণে ফেসিয়াল ডেটা ট্রেন করতে হয়। এই সিস্টেমটা একদিন এস্টাবলিশড হয় না, প্রচুর ফেসিয়াল ডেটা ট্রেন করতে হয়।
সো এত মানুষের চেহারার ডাটা কোথাতে পাবে? মানুষের চেহারা তো আর কেউ বানাই দিতে পারে না, এটা তো সৃষ্টিকর্তার একটা ইউনিক সৃষ্টি। কোনো মানুষের পক্ষে সম্ভব না যে একটা ইউনিক মানুষের চেহারা বানানো, ইটস ইম্পসিবল। এটা শুধুমাত্র সৃষ্টিকর্তাই পারে। তাইলে যে ফেসিয়াল টেকনোলজি যে এত ইভলভ হচ্ছে, এটা কেমনে হচ্ছে? এত মানুষের চেহারার ডাটা কোথা থেকে পাইতেছে? ধরেন অ্যাপেল ফেসিয়াল টেকনোলজি ডেভেলপ করবে, ওর ধরেন 1 লাখ ইউজার, অথবা ধরেন 1 মিলিয়ন ইউজার, ওর কোম্পানিতে চাকরি করে 50,000, তাহলে ও 1,50,000 ডেটা পাবে। এটা দিয়ে তো ফেসিয়াল ডাটা ইমপ্রুভ করতে পারবে না। ওর কত ডাটা লাগবে? মিনিমাম 5-6 বিলিয়ন ডাটা লাগবে। সো অত ডাটা কোথায় পাবে? এই রাশিয়ান এই কোম্পানিটা এই ফ্রি অ্যাপসটা মার্কেটে দিয়ে, আপনারা যারা যারা এখানে ছবি দিয়েছেন নিজের বিভিন্ন ধরনের কাজ করার জন্য, ও সব ছবি আসলে ওর স্টোরেজে স্টোর করছে। পরে এই ছবিগুলা বিশাল প্রাইজে বড় বড় কোম্পানির কাছে সেল করছে, বিশাল প্রাইজে। এবং আপনাদের ছবি দিয়ে এই ফেসিয়াল টেকনোলজিটাকে আরো ডেভেলপ করা হয়েছে। ওকে, সো দ্যার ইজ নাথিং কল্ড ফ্রি লাঞ্চ। কোন ফ্রি জিনিস ইউজ করার আগে 100 বার চিন্তা করা উচিত যে এটা কোথায় এই জিনিসটা আমাকে ধোকা দিচ্ছে। ওকে, আপনারা এখন নেটওয়ার্ক বুঝে গেছেন। সো আমি আশা করবো আপনারা এখন সিকিউরিটি সম্পর্কে অনেক বেশি কনসার্ন থাকবেন। ওকে, সো লেটস গো। ছিল স্যার, হ্যাঁ বলুন। স্যার জিআরই টানেল তো স্যার মনে হয় লেয়ার 3 টানেল। ইটস এ লেয়ার 3 টানেল, সবগুলা টানেলই আসলে লেয়ার 3 টানেল, মানে আইপিসেক ও লেয়ার 3। জি স্যার, লেয়ার 2 টানেলিং প্রোটোকল কিছু আছে নাকি স্যার? না, লেয়ার 2 তে টানেলিং লাগে না তো, লেয়ার 3 থেকে টানেলিং হয়, মানে ম্যাক অ্যাড্রেসে কোনো টানেলিং হয় না। ম্যাক অ্যাড্রেসে হয় না, কিন্তু মানে যদি স্যার কখনো কাজের প্রয়োজনে লেয়ার 3 লেয়ার 2 টানেলিং করতে হয়, সেক্ষেত্রে কি তার কোনো অপশন আছে কিনা? লেয়ার 2 তে এই ধরনের কাজ কেন লাগবে? লেয়ার 2 তে স্যার কিছু সফটওয়্যার আছে, হুম। সফটওয়্যার যেগুলো লেয়ার 3 টানেলের উপরে কাজ করে না, পোর্ট বেস কাজ করে না, লেয়ার 2 টানেল ছাড়া। যেমন যেমন স্যার কিছু ফাইন্যান্সিয়াল সফটওয়্যার আছে। ও এইগুলা আসলে টানেলে কাজ করে না, এইগুলা হইতেছে আপনার মানে ইন্টারনাল ল্যানের মধ্যে কাজ করে। ইট ইজ নট এ ভিপিএন টেকনোলজি। এগুলাতে ম্যাক অ্যাড্রেস ফিক্স করা থাকে যে এই ম্যাক অ্যাড্রেসে কাজ করবে, এই ম্যাক অ্যাড্রেসে কাজ করবে। মানে ওরা মেইনলি কাজ করে ধরেন যেগুলা ক্লাউড বেসড, এই ধরনের সফটওয়্যার যেগুলো ক্লাউড বেস, যে আপনার পিসিতেই কাজ করবে বা আপনার পিসিতেই কাজ করবে, ওইগুলা আপনার যেই অথেন্টিকেশন সার্ভার থাকে ওইগুলোর জন্য আলাদা অথেন্টিকেশন সার্ভার থাকে, ওখানে আপনার ম্যাক অ্যাড্রেসটা ট্যাগ করে দিতে হয়। ক্লিয়ার? আপনি যে এগুলার কথা বলতেছেন এগুলা সার্ভিস, ইটস নট। যেমন একটা সফটওয়্যার আছে, যেমন টালি সফটওয়্যার আমরা গার্মেন্টস সেক্টরে ব্যবহার করি। টালি সফটওয়্যারটা স্যার লোকাল লাইনের উপরে কাজ করে। এখন দেখা যাচ্ছে আমার ফ্যাক্টরি হচ্ছে গাজীপুর, আর আমার কর্পোরেট হেড অফিস হচ্ছে মতিঝিল। মতিঝিল থেকে তো স্যার এই টালি সফটওয়্যারটাকে ইউজ করবো, সার্ভারটা তো আমার গার্মেন্টসে আছে। এটা তো আবার লেয়ার 3 যখন আমি জিআরই টানেল করি তখন এটার উপরে কাজ করে না স্যার। হ্যাঁ, ওই যে বললাম যে আপনার যে অথেন্টিকেশন সার্ভারটা আছে ওখানে আপনার যে পিসির ম্যাক অ্যাড্রেস সেটাকে ওখানে ট্যাগ করে দিতে হয় যে ও আসলে কাজ করবে লেয়ার 3 দিয়ে কমিউনিকেশন করবে, বাট লেয়ার 2 তে অথেন্টিকেশন করবে। বোঝা যাইতেছে? লেয়ার 3 দিয়ে সে কাজ করে বাট লেয়ার 2 তে অথেন্টিকেশন করে। অথেন্টিকেশন যদি না করে তাহলে সে কাজ করতে পারবে না। ওকে, সো এমন কিছু পার্সোনাল কর্পোরেট সফটওয়্যার আছে ওকে যেগুলোর অথেন্টিকেশনের জন্য লেয়ার 2 প্রোটোকলটাকে ইউজ করা হয়। মূলত হচ্ছে মানে আমি বলতে চাইছিলাম, আমার পয়েন্ট অফ ভিউটা ছিল যেমন আমরা ইউআইপি টানেল ইউজ করি, ইথারনেট ওভার ইন্টারনেট প্রোটোকল। ইউআইপি টানেলটা কি সিসকোতে করা যায় কিনা, সিসকো ডিভাইসে? যেমন স্যার এটা ওয়াওতে করা যায় ইউআইপি টানেল, মাইক্রোটিকে করা যায়, ফাইবার হোমে করা যায়, সিসকোতে করা যায় কিনা? ইউআইপি, ইওআইপি, ইথারনেট ওভার ইন্টারনেট প্রোটোকল।
ইথারনেট ওভার ইন্টারনেট প্রোটোকল সিসকোতে ইথারনেট ওভার ইন্টারনেট প্রোটোকল না, এটাকে বলা হয় হইতেছে পিপিপিওই। ওকে, পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট। আপনি যেটা বলতেছেন এটার নাম মেবি পিপিপিওই। স্যার পিপিই কথা বলতেছি না স্যার, পিপিই তো ডায়াল আপ কানেকশনের জন্য আমি হ্যাঁ। বলছি ইওআইপি। ইওআইপি, জি জি ইথারনেট ওভার ইন্টারনেট প্রোটোকল। জি স্যার। ও হ্যাঁ 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 হ্যাঁ, এটা 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 সিসকোতে করা যায়, করা যায় স্যার? সিসকোতে করা যায়। হ্যাঁ হ্যাঁ, ইথারনেট ওভার ইন্টারনেট প্রোটোকল এটা সিসকোতে করা যায়। এখানে ওই ইথারনেট কানেক্টিভিটিটা ও আসলে ইউজ করে, ও ওর যে টানেলিংটা করার জন্য। এটা বেসিক্যালি মাইক্রোটিকের জন্য, ইটস নট লাইক ফর সিসকো, ইটস ফর মাইক্রোটিক। ওকে, এটা 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 একটা মাইক্রোটিকের একটা ফ্রেমওয়ার্ক প্রোটোকল, মাইক্রোটিক টু মাইক্রোটিক কমিউনিকেশনের জন্য। হ্যাঁ, সিসকোতে পিপিপিওই আছে, সিসকোতে ওই যে আপনার ইথারনেট ওভার আইপি নাই। ওকে, সিসকোতে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল পিপিপিপি, পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল, এবং পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলের জন্য যে সিরিয়াল কমিউনিকেশন লাগে, বাট যেগুলো ইথারনেট কমিউনিকেশন সেটার জন্য পিপিপিপিওই। আর আপনি যেটা বললেন যে ইওআইপি, ওকে, ইওআইপি ইথারনেট ওভার আইপি, এটা শুধুমাত্র মাইক্রোটিকের, ইটস নট ফর সিসকো। ওকে, জি স্যার। so let's go for the configuration then. Okay, so আমরা ফার্স্ট একটু বেসিক কনফিগারেশন গুলো করে ফেলি। ধরেন এটার হোস্ট নেম দিলাম ব্রাঞ্চ, ইন্টারনেট FS0/0, আইপি অ্যাড্রেস 172.161.1। এটা বেসিক কনফিগারেশন, আমরা জাস্ট এখানে একটু করে রাখি। ধরেন ইন্টারফেস SE0/3/0, আইপি অ্যাড্রেস 153, হ্যাঁ 56.21.1, 255.255.255.252। ওকে, নো শাটডাউন। এবং এদিক থেকে আমাদের আইএসপির দিকে একটা রাউট লাগবে। ধরেন এখানে আমাদের ডিফল্ট রাউট করা আইপি রাউট 000000000 S0/3/0 এক্সিট ইন্টারফেস দিয়ে। সো আমরা এখানে একটা আইপি অ্যাড্রেসটা দিয়ে দিই 172.160.1.5, 255.255.255.0, 172.161.1, isn't it? 1.1 তো দিয়েছি, ইয়েস। এবং এটাতে কমিউনিকেশন এস্টাবলিশ করি, একটু দেখি। নো ইনেবল কনফিগ টার্মিনাল হোস্ট নেম ডিসি, ওকে, ইন্টারফেস FS0/0, IP address 10.0.0.1.255.0.0.0, okay, no shutdown, then exit, interface SE0/3/0, IP address 182.53.69.1.255.255.255.252, then no shutdown। then এদিক থেকে একটা রাউট করব, ধরেন আমি দিলাম আইপি রাউট 0.0.0.0.0.0.0.0 S0/3/0। এদিক থেকেও আমি একটা রাউট এস্টাবলিশ করে দিলাম। সো আমার এখানকার কানেক্টিভিটি এস্টাবলিশ, এখানকার কানেক্টিভিটি এস্টাবলিশ, আমার জাস্ট আইএসপি তে একটু কনফিগারেশন দিতে হবে। সো এটা ধরেন দিলাম 10.0.0.0.5, 10.0.0.5, 10.0.0.5, 255.0.0.0, 10.0.0.1। সো ইন্টারনেট রাউটারে ধরেন গেলাম
So no enable config terminal, okay, host name and internet interface AC 0x3x0, IP address 153.56.21.2, 255.255.255.252. No shutdown, exit, RRT interface 0x3x1. So IP address 182.53.69.2, 255.255.255.252. Okay, no shutdown. So আমি এখান থেকে কোনো রাউট দিব না, জাস্ট ফর টেস্টিং, যে আমরা যদি কোনো রাউট না দিই, মানে ইন্টারনেটের থ্রুতে এরা কোনো কমিউনিকেশন করতে পারবে না। আমরা যদি একটু দেখি, if we want to ping this 10 network 10.0.0.5, কোনো কমিউনিকেশন হবে না, বিকজ দেখেন এদিক থেকে এদিকে রাউট আছে, এদিক থেকে এদিকে রাউট আছে, বাট এদিক থেকে কোনো রাউট নাই, জাস্ট ফর টেস্টিং যে এই রাউটারটা কাজ করতেছে না। আমি একটা টানেল এখন ক্রিয়েট করব ইন বিটুইন দিস। সো ধরেন আমি একটা টানেল ক্রিয়েট করব, let me select a color. Suppose I want to create a tunnel in this color. So this will be my tunnel. এই দুইটা নেটওয়ার্কে কানেক্ট করবে। সো টানেলের একটা নেটওয়ার্ক থাকে। সো ধরেন টানেল নেটওয়ার্ক is 192.168 হ্যাঁ 10.0/30. So this is my tunnel network. এটা হবে হইতেছে আমার টানেলের নেটওয়ার্কটা। ওকে, সো এখন আমি টানেলটা এই দুইটা রাউটারের মধ্যে ক্রিয়েট করব, দুইটা ব্রাঞ্চ রাউটারের মধ্যে। সো কিভাবে টানেল ক্রিয়েট করব, লেটস সি। সো আই উইল গো টু দিস ব্রাঞ্চ রাউটার। ওকে, I will go interface tunnel, then tunnel number, ধরেন দিলাম tunnel 1, okay, then tunnel mode GRE IP, টানেলের মোডটা ফিক্স করতে হবে, then tunnel source, টানেলের সোর্স কি, this is my tunnel, টানেলের সোর্সের আগে টানেল IP দিতে হবে, টানেল IP। সো আমার টানেলের IP কত হবে, this is the IP address. So এখানে একটা নেটওয়ার্ক হবে, এখানে একটা IP অ্যাড্রেস হবে। সো 192.168.10.1 টা ধরেন এখানে দিলাম, আর 10.2 টা এখানে দিব। সো দি এখানে মানে IP অ্যাড্রেস। সো IP অ্যাড্রেস, টানেলের IP অ্যাড্রেস 192.168.10.1 255.255.255.252। টানেলের IP অ্যাড্রেস দিলাম, দেন নো শাটডাউন দিলাম এই IP অ্যাড্রেসটাকে। ওকে, এখন কি বলবো, টানেল সোর্স। সো টানেলের সোর্স কে, দিস ইজ মাই টানেল সোর্স। সো দিস ইজ দ্য সোর্স, টানেল সোর্স ইজ মাই S0/3/0। সো টানেল সোর্স ইজ S0/3/0। ওকে, নাও টানেল ডেস্টিনেশন, টানেলের ডেস্টিনেশন কোনটা, এটা টানেলের ডেস্টিনেশন হবে। সো ডেস্টিনেশনটা সবসময় IP অ্যাড্রেসটা দিতে হয়। সো এই ডেস্টিনেশনে আমি কত IP অ্যাড্রেস দিব, 192.168.10.2 এই ডেস্টিনেশনে দেব। সো দিস ইজ মাই ডেস্টিনেশন IP অ্যাড্রেস 192.168.10.2, দিস ইজ মাই ডেস্টিনেশন IP অ্যাড্রেস। ওকে, সো এই জাস্ট এই কাজটা, এই চারটা কাজ আমার করতে হবে। সো টানেলের মোড কি হবে, দেন টানেলে IP অ্যাড্রেস অ্যাড করতে হবে। ওকে, দেন টানেলের সোর্স বলে দিতে হবে। ওকে, এন্ড দেন টানেলের ডেস্টিনেশন কত এটা বলে দিতে হবে। সো টানেলের সোর্সটা সবসময় সোর্স পোর্ট নাম্বার বলতে হয়, এবং ডেস্টিনেশনটা সবসময় IP অ্যাড্রেস দিতে হয়। ওকে, সো এইটুকু ছিল আমার টানেলের কাজ। সো আই এম ডান উইথ দ্য টানেল ক্রিয়েশন। এখন যদি আমরা এখানে দেখি ডু শো রান দিয়ে, সো আমরা টানেল দেখতে পারবো এখানে। সো দিস ইজ মাই টানেল 1, the IP address is this, the tunnel source is this, and the tunnel destination is this. So I will create a tunnel for DC also. So interface, okay, tunnel 1, same num, then tunnel mode GRE IP, tunnel mode GRE IP, then IP address 192.168.10.2 255.255.255.252, right? যেহেতু এখানে 1 দিছি, এখানে obviously 2 দিব। So 2, then
no shutdown. Okay, then tunnel source কি এখানে যে ইন্টারফেস নাম্বার সেই ইন্টারফেস নাম্বার which is SE 0/3/0. This is my tunnel source. And then tunnel destination. Tunnel destination কত 192.168.10.1. এইখানে যে আইপি অ্যাড্রেসটা দিয়েছি সেটা my destination. Done. Tunnel create করা. So আমার টানেল ক্রিয়েট হয়ে গেছে. So see, this is my tunnel destination. So এখন আমার এই টানেলটা ক্রিয়েট হয়ে গেছে. But the problem is যে আমরা কি জানি যে do show route. Sorry. Do show route. Show IP route. আমরা কি জানি যে রাউটিং টেবিলে যদি কোনো ইনফরমেশন না থাকে সেদিক দিয়ে আমার ডেটা পাস হয় না. সেদিক দিয়ে আমার ডেটা পাস হয় না. তো এখানে সি তো সি এখানে আমার রাউটিং টেবিলে কোনো ইনফরমেশন আছে টানেলের? আমার শুধুমাত্র কিসের ইনফরমেশন আছে? স্ট্যাটিক রাউটের. there is no tunnel information on my routing table. So what I have to do, just give me one moment. Hello. Okay, so টানেলের আমার একটা রাউট করতে হবে. সো টানেলের রাউট আমি এখন একটা এস্টাবলিশ করব. সো লেটস এস্টাবলিশ দ্য টানেল রাউট. সো আমি দেখি যে আমার সাথে কে কি কানেক্টেড আছে. ডু শো আইপি রাউট, পুরোটা লিখি. ডু শো আইপি রাউট কানেক্টেড. যদি এই কমান্ডটা আমি অ্যাপ্লাই করি তাহলে আমি দেখতে পারবো যে আমার সাথে কে কে ডাইরেক্টলি কানেক্টেড. হোয়াট ইজ মাই টানেল? আমি কি এই রাউটারে কনফিগার করি নাই? It's a problem with this packet tracer. It's always create this problem. IP route 00000. This is a next exit interface IP টা দিলে এটা সবসময় একটা প্রবলেম ক্রিয়েট করতেই থাকে. 156.21.2. Okay, no IP route 00000. So next hop IP অ্যাড্রেসটা দেওয়াই সব থেকে বেস্ট. বোঝা গেছে? ট্রাই করবেন সবসময় নেক্সট হপ আইপি অ্যাড্রেসটা দেওয়ার. IP route 0000182.53.69.2. Okay, no IP route 0000000 S0/3/0. Okay. Do show IP route connected. Still my tunnel is not there. It's creating some problem.
Let me reconfigure it. The packet tracer sometimes not behave good. So that's the problem of emulation, not the simulation, because we are emulating this system. So let me just reconfigure this. Let's configure terminal, interface FA0x0, IP address 172.161.1.255.255.255.0. Okay, no shutdown, exit, and interface SE0x3x0. Okay, IP address 153.56.211.255.255.255.252. Then no shutdown, then exit, then IP route IP route 000000000, then SE 153.56.21.2. Okay, this is my IP route. Okay, yep. So now I'll go to this. Why didn't turn it off? I go to this, let it boot. I'll go to this DC, this CLI, go to no, enable, config terminal, okay, host name, DC, interface, FA0x0, IP address 10.0.0.1.255.0.0.0, no shutdown, exit, then interface SE0x3x0, IP address, what's my IP address? 182.53.69.1.255.255.255.252, no shutdown, exit, then IP route 000000000, then 182.53.69.2. The IP route is done. Now I'll go to this internet router. No, enable, config terminal, interface SE0x3x0, IP address 153.56.212.255.255.255.252, no shutdown, exit, and I have to go to another interface SE0x3x1, then IP address, it's the IP address 182.53.69.255.255.255.252, then no shutdown, then exit. So আমার দুইটা interface up হয়ে গেল. Then what I have to do, I just have to route, right? Okay, so I will create a tunnel here now. So do show run. Let me check my configuration. Yeah. Yeah. Okay, now I'll create the tunnel here. So interface tunnel 1. Okay. Then
tunnel mode ZRE IP, then IP address which is 192.168 10.1 255.255.255.252. Then tunnel source, my tunnel source is SE0 by 3 by 0, and my tunnel destination is, what is my tunnel destination? 182.53.69.1. It's my tunnel destination, isn't it? So if I check do show IP route, connected. So now it's showing my tunnel IP. So this is my tunnel IP. This is my interface local LAN, and this is the address that আমি internet connected আছি. Okay. Now I will configure the same in here. So let me configure it. So interface tunnel 1, same tunnel আমি দিলাম, then tunnel mode ZRE IP, then IP address 192.168.10.2 255.255.255.252. Okay. Then tunnel source SE0 by 3 by 0. This is my tunnel source. And tunnel destination is, what is my tunnel destination? This is my destination 153.56.21.1. It's my tunnel destination. Okay. So I'm done with tunnel creating. Now if I check do show IP route connected, so see, I can show my tunnel here. So this is my tunnel, this is my local LAN, and this is the address যেটা দিয়ে আমি ISP তে connected. কিন্তু আমার কিন্তু এখান থেকে কোনো রাউট করা নাই. If you check this do show IP route, তাহলে এখানে দেখেন এদিকে কোনো রাউট করা নাই, এখান থেকে কোনো রাউট করা নেই। সো সবাই ডাইরেক্ট ইন্টারফেস। ওকে, সো অ্যাজ ইফ যে আমার এখান থেকে কোনো কমিউনিকেশন সাকসেসফুল হবে না। সো এখানে যদি কোনো কমিউনিকেশন না হয় তাহলে ওরা এদিক দিয়ে কিভাবে যাবে? সো এদিক দিয়ে যাওয়ার জন্যই আমি আসলে এই টানেলটা ক্রিয়েট করছি, যেটাকে আমি নাম দিছি দ্য জিআরই টানেল। সো এখন কি করব, আমি এই টানেলের মধ্যে দিয়ে রাউট করব। সো রাউট করার জন্য আমি যে কোনো পদ্ধতি ইউজ করতে পারি। সো আমরা যেহেতু ওএসপিএফটা শিখছি, আমরা ওএসপিএফটা ইউজ করি। সো ওএসপিএফ এর কমান্ডটা কি? রাউটার ওএসপিএফ, দেন ওএসপিএফ প্রসেস নাম্বার, ধরেন আমরা প্রসেস নাম্বার দিলাম 100। দেন কোন কোন নেটওয়ার্ককে রাউট করতে চাই, সো নেটওয়ার্ক, কোন নেটওয়ার্কে করতে চাই, এই নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্ক। দেখেন আমি যদি এই নেটওয়ার্ককে রাউট করে দিই তাহলে আমার ট্রাফিক কি হবে, যেহেতু এদিকে ডিফল্ট রাউট করা, এদিকে সে চলে যাবে। সো সবসময় মনে রাখবেন যে টানেলের যে রাউটটা, এটা কি আমার টানেলের জন্য রাউট করতেছি আমি, ভিপিএন টানেলের জন্য। সো টানেলের যে রাউটটা, সেখানে কখনো আপনার ইন্টারনেটের যেই নেটওয়ার্ক অ্যাড্রেস সেটাকে রাউট করতে হয় না। শুধুমাত্র যেই নেটওয়ার্ককে আপনি টানেলের মধ্যে দিয়ে পাস করতে চান সেই নেটওয়ার্ক এবং টানেলের যেই নেটওয়ার্ক সেই নেটওয়ার্কটাকে রাউট করতে চাই। আপনি যদি এই নেটওয়ার্কটাকে রাউট করে দেন তাহলে তো আপনার প্যাকেট এই টানেলের মধ্যে ঢুকবেই না, সে এদিক দিয়ে চলে যাবে এবং এদিক দিয়ে গেলে তো কমিউনিকেশন হবে না, বিকজ এ তো কোনো রাউট করা নাই। ক্লিয়ার? আমার ঢুকতে হবে কোথায়? এই টানেলের মধ্যে, ভার্চুয়াল এই টানেলের মধ্যে। সো দ্যাটস ওয়াই আই উইল নেভার রাউট দ্য internet connected network. Okay, so the network 172.116.1.0, then the wildcard mask 0.0.0.255, sorry, area 0, same. The network 192.168.10.0, then the wildcard mask which is 0.0.0.3, then area 0. So শেষ আমার টানেল রাউট করা। So same কাজটা আমার ডিসি তে করতে হবে। I will go to DC, I will go router OSPF 100, যে কোনো রাউটিং প্রোটোকল দিয়ে করতে পারেন আপনি। নেটওয়ার্ক 10.0.0.0,
then the wildcard mask which is 0.255.255.255, then area 0, then network, কোন নেটওয়ার্কটা করব, টানেল নেটওয়ার্ক which is 192.168.10.0, then the wildcard mask which is 0.0.0.3, then the area 0. তো শেষ, আমার টানেলের মধ্যে দিয়ে রাউট করা। সো এই রাউটটা কেন করছি আমি? শুধুমাত্র টানেলের মধ্যে দিয়ে যাওয়ার জন্য। ওকে, সো এখন যদি আমি if I ping from here to the IP address of this server, so if the packet tracer works well, so it will communicate. So see, it's it communicating. So এটা কোথা দিয়ে কমিউনিকেশন করতেছে? এই ইন্টারনেটের থ্রুতে? নো, এই ইন্টারনেটটাকে ইউজ করতেছে, বাট কমিউনিকেশন করতেছে এই টানেলের থ্রুতে। ইফ ইউ ওয়ান্ট টু চেক যে সে আসলে কমিউনিকেশন করে কিভাবে, জাস্ট গো টু দিস পিসি এন্ড এক্সিকিউট traceart and the IP address of the trace route. So see, first hopটা কোথায় গেছে? 1.1, দ্যাটস মিন তার নিজের গেটওয়েতে। সেকেন্ড হপটা কোথায় গেছে? এটা কি এই গেটওয়েতে গেছে? নো, কোন গেটওয়েতে গেছে? এই টানেলের গেটওয়েতে গেছে। সি, এই টানেলের গেটওয়েতে 10.2টা কোথায়? এই টানেলে। সো সেকেন্ড হপ কোথায়? ফার্স্ট হপ এখান থেকে আসছে এখানে, তারপর নিয়ম অনুসারে তো এখানে যাওয়ার কথা সেকেন্ড হপে, না গিয়ে সে কোথায় গেছে? এই হপে, টানেলের এই হপে। দেন থার্ড হপে সে প্যাকেটটা ডেস্টিনেশনে পাঠিয়ে দিছে। So that's how the VPN actually works. So you need to create a tunnel first, then you need to route to your local LAN and that tunnel network only. Don't route the ISP network. Okay. So the VPN, so let me just give you the calculation. এগুলা প্রিভিয়াস ইয়েতে ছিল, এগুলা দরকার নাই। সো GRE tunnel VPN configuration. Okay, so এগুলা basic configuration. Those are the basic configurations. স্যার জিআরপি টানেল হয়ে গেছে উপরে হেডিংটা। Sorry. GRE. সো নেক্সট হপ দিলে অনেক সময় প্রবলেম করে প্যাকেট ট্রেস, মানে রিয়েল লাইফেও প্রবলেম করে নেক্সট হপ, মানে সরি এক্সিট ইন্টারফেস দিলে। সেগুলো সব বেসিক কনফিগারেশন। ওকে, সো এখান থেকে আমার টানেল কনফিগারেশন শুরু। টানেল কনফিগারেশন স্যার একটা বিষয় জানার ছিল। অবশ্যই। আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা তো নরমালি ধরেন একটা পিসিতে একটা আইপি দেই, কিন্তু রাউটারে যেমন আপনি দুইটা আইপি ইউজ করলেন, এটা আসলে কিভাবে কয়টা আইপি ইউজ করা যায় বা কি ধরনের বিষয়, এই বিষয়টা একটু জানতে চাই। রাউটারের যতগুলো ইন্টারফেস থাকে আপনি ততগুলো আইপি অ্যাড্রেস রাউটারের গেটওয়ে হিসেবে ইউজ করতে পারবেন প্রথমত। দ্বিতীয়ত রাউটারে অনেকগুলো ভার্চুয়াল ইন্টারফেস ক্রিয়েট করা আছে, এগুলাকে আমরা বলি RVI, রাউটার ভার্চুয়াল ইন্টারফেস। ওকে, RVI। সো রাউটারের একটা ক্যাপাসিটি থাকে, এটা আপনি যখন রাউটার কখনো পারচেস করবেন তখন রাউটারের ম্যানুফ্যাকচারতে লেখা থাকে যে এই রাউটার কতগুলো RVI সাপোর্ট করে। এটা কোনো ফিক্সড কোনো ইয়ে নাই, বাট ফিজিক্যাল যতগুলো ইন্টারফেস ততগুলা ফিজিক্যালি আইপি অ্যাড্রেস সাপোর্ট করবে। যেমন এখানে আমরা একটা RVI ক্রিয়েট করছি, টানেল ইজ RVI, রাউটার ভার্চুয়াল ইন্টারফেস। ওকে, এমন টানেল আমরা আরো ক্রিয়েট করতে পারতাম এই রাউটারের যতগুলো সাপোর্ট করতো এই মডেলটা। তো বিভিন্ন মডেলের রাউটার বিভিন্ন ধরনের RVI সাপোর্ট করে। So that's it.
That's all for the VPN. So this configuration is not required for the exam. এই কনফিগারেশনটা এক্সামের জন্য লাগবে না, এক্সামে ভিপিএন কনফিগারেশন আসে না, এটা শুধুমাত্র আপনাদের শেখার জন্য। ওকে, এক্সামে শুধু থিওরিটা লাগবে। সো আমি এটা আপলোড করে দিচ্ছি এখনই। কনফিগারেশন নিয়ে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। Oops. So it is already uploaded. You can have a view. So there it is, the VPN. Okay. So that's it for today's class. So আজকে কি আপনারা আর এক্সাম দিতে চান? 257 কি স্যার আপ করা হয়েছে স্যার? হ্যাঁ, আমি আপলোড করে দিছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সো আমি এক্সাম যারা যারা দিতে চান তাদের এক্সাম আমি এখন অ্যাক্টিভ করে দিচ্ছি। সো আপনারা 12টার আগে এক্সাম কমপ্লিট করবেন। এক্সাম ঠিক 12টা পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। স্যার ওকে, 12টা স্যার 20 পর্যন্ত করে দেন বা 30 পর্যন্ত করে দেন। 12টা 20-30 পর্যন্ত। কার কার সব এক্সাম বাদ? কেউ কি আছেন যে কোনো এক্সামই দেন নাই? স্যার আমি মডিউল 2 এর কোনো এক্সাম দিইনি, এমসিকিউ প্লাস সিমুলেশন। কোন ব্যাচ আপনি? আমি বি 258। আচ্ছা, আপনি সবার আগে কোর্স ফিডব্যাক এবং ফাইনাল এক্সামটা দিবেন, ঠিক আছে? জি জি 12টার আগে কোর্স ফিডব্যাক এবং এমসিকিউ এক্সামটা ক্লিয়ার করতে হবে। যারা এমসিকিউ এক্সাম দেন নাই, মেক শিওর 12টার আগে আপনারা এমসিকিউ এক্সাম ক্লিয়ার করছেন, তাহলে কিন্তু আপনাদের ভাউচারের প্রবলেম হয়ে যাবে। ওকে, স্যার So- আমার এটাতে তো স্যার আমার এটা দেখায় স্যার। তো কি কি এক্সাম দিতে হবে আমি একটু দেখায় দিই। জি স্যার। স্যার লিভ নেব স্যার আমরা আজকে এখন? যাদের এক্সাম না দেওয়া লাগবে না তারা তারা লিভ নিতে পারেন। থ্যাংক ইউ। সো জাস্ট সি কি কি এক্সাম দিতে হবে। সো প্রথমে কোর্স ফিডব্যাকটা দিবেন, সবার আগে দিবেন কোর্স ফিডব্যাক। যারা এমসিকিউ এক্সাম দেন নাই তাদের জন্য সবার আগে দিবেন কোর্স ফিডব্যাক, তারপরে দিবেন ফাইনাল এক্সাম। সবার আগে দিবেন কোর্স ফিডব্যাক, তারপরে দিবেন ফাইনাল এক্সাম। এই যে ফাইনাল এক্সাম, কোর্স ফিডব্যাক, ফাইনাল এক্সাম। যারা এমসিকিউ দেন নাই তারা, আর যারা এমসিকিউ দিছেন পাস করছেন তাদের দেওয়া লাগবে না। আর যারা শুধু সিমুলেশন দিবেন তারা শুধু এই সিমুলেশনটা দিবেন, SRWE প্র্যাকটিস পিটি স্কিল অ্যাসেসমেন্ট পার্ট 1। পার্ট 2 স্যার ইয়ে করা স্যার। পার্ট 2টা থাকলে পার্ট 2টা দিবেন। আচ্ছা স্যার। পার্ট 1, যারা পার্ট 1 দিতে চান তারা পার্ট 1 দিবেন, যারা পার্ট 2 দিতে চান তারা পার্ট 2 দিবেন। ওকে, ব্যাচ 258 তারা পার্ট 1, 257 যারা তারা পার্ট 2 দিবেন। আচ্ছা স্যার। ওকে, আর যারা কোনো এক্সামই দেন নাই তারা সবার আগে কোর্স ফিডব্যাক এবং ফাইনাল এক্সাম দিবেন এবং তারপরে সিমুলেশন এক্সাম দিবেন। স্যার আমার ফাইনাল এক্সামে স্যার 40% টোটাল দেওয়া স্যার। ফাইনাল এক্সামে কত পার্সেন্টেজ পাইছেন আপনি এমসিকিউতে? এটা তো স্যার আচ্ছা,
আপনি আপনি ফাইনাল এক্সামটা আরেকবার দিয়েন, সমস্যা নেই। আমার কথা বোঝা গেছে কিভাবে এক্সাম দিবেন? জি জি। ওকে, সো ফাইনাল এক্সাম মেক শিওর 12টার আগে কমপ্লিট করছেন। সিমুলেশন এক্সামের জন্য আমি 1-2 ঘন্টা সময় বাড়ায় রাখবো, নো প্রবলেম। ওকে, ফাইনাল এক্সাম তো আমার এখন দেখাচ্ছে নট অ্যাভেলেবল আনলেস আর কি। আমি অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করার পর মানে আপনারা 10-15 মিনিটের মধ্যে অ্যাটেম্প করতে পারবেন। তো ঠিক আছে। ওকে ওকে, সো এভরিওয়ান টেক কেয়ার। স্যার যদি বাইরে একটা কোশ্চেন, অবশ্যই সাইবার অপস আর ওই সিসকো নেটওয়ার্ক যেটা সিকিউরিটি, ওইটা কি এক না? না, ডিফারেন্ট। নেটওয়ার্ক সিকিউরিটি যেটা সেটা সিকিউরিটি পলিসি ইমপ্লিমেন্টেশন, আর সাইবার অপস যেটা সেটা সিকিউরিটি মনিটরিং। ওইটা থ্যাংক ইউ স্যার। তো যদি এক্সাম দিতে লাগে কোনো প্রবলেম ফেস করেন, আই হ্যাভ গিভ ইউ মাই ইমেল অ্যাড্রেস, সো কমিউনিকেট উইথ মি ইন দিস ইমেল। ওকে, so okay everyone, take care. Well,